নমস্কার, আমি প্রিয়দর্শিনী মুখার্জি। আমার গলাটা একটু ধরে আছে, কিছু মনে করবেন না। গলাটা খুব খারাপ লাগছে আমি জানি, কিন্তু ভিডিও তো করতে হবে। তো আজকে একটা অদ্ভুত রকমের আলোচনা করবো আপনাদের সাথে। সেটা হলো যে আপনারা অনেকে জানেন, আবার অনেকেই জানেন না যে নীলাবন্তী বলে একটা গ্রন্থ আছে। নীলাবন্তী বলে একটা গ্রন্থ আছে, যে গ্রন্থে নামে একটু বদনাম আছে, অলৌকিক গ্রন্থ বলে বলা যায়। কারণ নীলাবতী গ্রন্থ হলো এমন একটা রহস্যময় সংস্কৃত গ্রন্থ, যেটা মানুষ যদি একবার পড়ে, যে এই গ্রন্থটা পুরোপুরি পড়ে, সম্পূর্ণ করতে পারে পড়ে, সে মারা যায়। আর যে এই গ্রন্থটা অর্ধেক পড়ে, সে উন্মাদ পাগল হয়ে যায়। এমন কি আছে এই গ্রন্থে লেখা, এমন কি লেখা আছে এই গ্রন্থে যে মানুষ পাগল হয়ে যায়? আজ সেই নিয়ে আলোচনা করব। জানি না আপনাদের আমার আলোচনা কেমন লাগবে। প্লিজ আলোচনা শুরু করার আগে, ভিডিও শুরু করার আগে আপনাদের একটা কথা বলি, যদি আপনাদের আমার ভিডিও ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যদি খুব বেশি ভালো লাগে তো প্লিজ কারোর সাথে শেয়ার করবেন। আর কমেন্ট করতে ভুলবেন না, লাইক করতে ভুলবেন না। আমি অনেককে দেখেছি কমেন্ট করছে কিন্তু লাইক করছে না। প্লিজ লাইক করবেন, আমাকে একটু লাইক করবেন, তারপর কমেন্ট করবেন, তাহলে আমার ভালো লাগবে। আমি বুঝতে পারবো যে আপনাদের ভালো লাগছে। আপনারা যদি লাইক না করেন তখন আমি ভাববো যে আপনাদের আমার ভিডিও ভালো লাগছে না, আমি এনকারেজ হতে পারবো না, ডিসকারেজ হয়ে যাবো। প্লিজ একটু খেয়াল রাখবেন না, স্কিপ করবেন না, তাহলে অনেক কিছু জানতে পারবেন না। ঠিক আছে, তো আজকে আমি আমার ভিডিও শুরু করি। তো নীলাবন্তী গ্রন্থ হলো একটা রহস্যময় সংস্কৃতি গ্রন্থ, যা পশু পাখিদের ভাষা শেখানোর দাবি করে। নীলাবন্তী গ্রন্থ লেখা আছে যে নীলাবন্তী গ্রন্থে এমন কিছু অধ্যায় আছে যাতে পশু পাখিদের ভাষা, আপনি যদি গ্রন্থটা পড়েন, আপনি পশু পাখিদের ভাষা রপ্ত করতে পারবেন। আপনি নিজে হয়তো বলতে পারবেন না, কিন্তু পশু পাখিরা আপনার সামনে কী কথা বলছে আপনি বুঝতে পারবেন। এই গ্রন্থ এমনভাবেই লেখা যে আপনি পশু পাখিদের ভাষা বুঝতে পারবেন। আরেকটা কি লেখা এই গ্রন্থে, যে গুপ্তবিদ্যা এবং জাদুবিদ্যার জ্ঞান প্রচুর পরিমাণে এই গ্রন্থে পাওয়া যায়। নানা রকম গুপ্তবিদ্যা, জাদুবিদ্যা, মায়াবিদ্যা যেটাকে বলে না, তো এগুলো এত বেশি পরিমাণে আপনার এখানে এই গ্রন্থে লেখা আছে। প্রত্যেকটা অধ্যায়, এক একটা অধ্যায় করে লেখা আছে, যেটা জানলে আপনি মনে করবেন যে আমি বোধহয় বিশ্বের স্রষ্টা। আপনার কাছে সব কিছু সম্ভব। এই গ্রন্থ যদি আপনি কোনোদিন পড়েন তো আপনার কাছে সব কিছু সম্ভব। এমনই একটা গ্রন্থ নীলাবন্তী গ্রন্থ। তো প্রথম এই গ্রন্থের কথা বলি, এটা একটা অভিশপ্ত গ্রন্থ। কারণ আমি আগেই বলেছি যে এই গ্রন্থ পড়লে মানুষ মৃত্যু অনিবার্য, মৃত্যু তার অনিবার্য। কিন্তু কথিত আছে যে এই গ্রন্থ যদি কেউ লোভ না নিয়ে পড়ে, অহংকার না নিয়ে পড়ে, কোনো খারাপ ইচ্ছা পোষণ না করে পড়ে, যদি কোনো মানুষ শুধুই জ্ঞান আহরণ করার জন্য পড়ে, তাহলে কিন্তু সেই মানুষের মৃত্যু হয় না। কিন্তু কোনো লোভী ব্যক্তি যে এখান থেকে পড়ে নিজে ক্ষমতা অর্জন করতে চায়, বা নিজেকে ভগবান বলে দাবি করতে চায়, বা পশু পাখির কথাবার্তা নিজে রপ্ত করে কোনো রকমভাবে দুনিয়াকে বিপদের মুখে ঠেলে দিতে পারে, এরকম কোনো মানুষ যদি এটা পড়ে তো সে মৃত্যু মুখে পতিত হয়। আর যদি কোনো মানুষ অর্ধেক পড়ে, সে পাগল হয়ে যায়। তার কারণ অর্ধেকে যা লেখা আছে সেটাই তার পাগল করার জন্য যথেষ্ট। তো আসি এই গ্রন্থ নিয়ে কিছু কথায়, যেটা আপনাদের ভালো লাগবে। একটু আমি দেখে দেখে বলবো, এই জন্য, নাহলে আমার ভুল হয়ে যেতে পারে, সেই জন্য আমি একটু দেখে দেখে বলবো। আমি লিখে নিয়েছি, দেখে দেখে বলবো একটু। তো যেটাকে বলছিলাম, কিছু লোক বিশ্বাস করে যে এই গ্রন্থটি অভিশপ্ত এবং এটি পড়লে দুর্ভাগ্য আসতে পারে। স্বামী বিবেকানন্দ, কেউ কেউ বলেন যে স্বামী বিবেকানন্দ এই গ্রন্থটিকে সহজ ভাষায় অনুবাদ করার চেষ্টা করেছিলেন, তবে এর সত্যতা নিয়ে বিতর্ক রয়েছে। বিবেকানন্দ চেয়েছিল যে এই গ্রন্থটাকে, যেহেতু সংস্কৃতে লেখা আছে, খুব শক্ত ভাষায় লেখা আছে এই গ্রন্থ, সেহেতু স্বামী বিবেকানন্দ চেয়েছিল যে এইটাকে বাংলায় অনুবাদ করতে, সহজ ভাষায় সহজভাবে অনুবাদ করতে, যাতে প্রত্যেকটা মানুষের পড়তে সুবিধা হয়। তো বিবেকানন্দের কী হয়েছিল, এই নীলাবন্তী গ্রন্থ পড়ে, সেটার পরে আসছে, আমি জানি না স্কিপ করে যাবো কিনা, পরে আসছে সেই ঘটনায়। তো এই গ্রন্থকে কিছু অঞ্চলে নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল। ব্রিটিশ আমলে এই গ্রন্থ প্রকাশিত হয়েছিল। এই গ্রন্থকে ব্রিটিশ আমলে ব্যান্ড করে দেওয়া হয়েছিল। এই গ্রন্থ কারোর হাতে আর যাতে না আসে তার ব্যবস্থা করা হয়েছিল। কারণ দেখা যাচ্ছিল যে সত্যি এই গ্রন্থ পড়লে মানুষ মারা যাচ্ছে, এবং এই গ্রন্থ যদি কেউ অর্ধেক পড়ে সে পাগল হয়ে যাচ্ছে।
তো আমরা এবার জানবো যে এই গ্রন্থে কী আছে যে মানুষ পড়লে পাগল হয়ে যায় আর নয় মারা যায়। ঠিক আছে, জানব। প্রথমে জানি যে এই গ্রন্থের আবিষ্কার কী করে হলো, গ্রন্থ কে লিখলো, কিভাবে শুরু হলো, কিভাবে শেষ হলো। গ্রন্থটার একটুখানি কাহিনী বলে নিই, তারপর গ্রন্থটা সম্পর্কে নিশ্চয়ই বলবো। তো গ্রন্থটার কাহিনী হচ্ছে, নীলাবন্তী বলে একজন বাচ্চা ছিল, একটা বাচ্চা মেয়ে ছিল। সে তার বাবা মার সাথে উত্তরপ্রদেশের একটা গ্রামে বাস করত। তো উত্তরপ্রদেশের সেই গ্রামে তার বাবা আয়ুর্বেদাচার্য ছিল। তো বেশ ধনী পরিবারের মেয়ে ছিল নীলাবন্তী। তো নীলাবন্তীর যখন 5 বছর বয়স, তখন নীলাবন্তীর মা মারা যায়। এই সময় নীলাবন্তীর বাবা নীলাবন্তীকে নিয়ে নিজের বাড়িঘর তো ছেড়ে এমন একটা দূরে, অনেক দূরে একটা নিশ্চিন্ত নিরালা ফাঁকা একটা এমন জায়গা গেল যেখানে কেউ থাকে না চারপাশে খুব একটা, সেরকম একটা জায়গায় গিয়ে বসতি করার চেষ্টা করলো। তার কারণ হলো যে নীলাবন্তীর বাবা কয়েকদিন ধরে খেয়াল করছিল যে নীলাবন্তী সাধারণ কোনো মেয়ে নয়, নীলাবন্তীর মধ্যে অনেক বেশি অসাধারণ ব্যাপার আছে, সেটা তার বাবা দেখতে পেয়েছিল। কী অসাধারণ ব্যাপার আছে না, নীলাবন্তী ছোটোবেলা থেকেই পশু পাখির কথা সব বুঝতে পারত, সমস্ত পশু পাখির কথা সে বুঝতে পারতো, তাদের সাথে সে কথা বলতো এবং পশু পাখিগুলোর সাথে এমনভাবে মিশে থাকতো, এমনকি গাছপালার সাথেও কথা বলতো। নীলাবন্তীর মতে নীলাবন্তী বাবাকে বলতো যে বাবা, আমি সব পশু পাখির কথা বুঝতে পারি, আমি সব গাছপালা কে কী বলছে সব বুঝতে পারি, সবার কাহিনী আমি জানি। তো এক এক করে নীলাবন্তী তার বাবাকে পিঁপড়ের কাহিনী বলল, পিঁপড়েদের কী করে জন্ম হয়, কিভাবে তাদের মৃত্যু হয়, কি কি জীবন কাহিনী, কী কী ব্যাপারের মধ্যে দিয়ে তারা জীবনটাকে অতিবাহিত করে, সাপ, হাতি, কুকুর, শিয়াল, যত জন্তু জানোয়ার আছে সবার জীবন কাহিনী সে জানতো। তারা কী করে জীবিকা নির্বাহ করে, তারা কী করে জীবিকা নির্বাহ করে, ইনফ্যাক্ট এখানে জীবিকা মানে তারা কী করে শিকার সংগ্রহ করে, তাদের জীবনের পদ্ধতিটা কী, সব কিছু সে তার বাবার সাথে শেয়ার করছিল। তার বাবা আস্তে আস্তে খুব ভয় পেয়ে যাচ্ছিল, সেই জন্য তার বাবা তাকে নিয়ে অন্য জায়গায় চলে গেল। তারপর দেখলো যত বড় হচ্ছে নীলাবন্তী, তত সে অন্য জগতের সাথে জড়িয়ে পড়ছে। কীরকম, সে যখন ঘুমোতো রাত্রেবেলা, তখন তাকে নানা রকম প্রেতাত্মা, নানা রকম যোগিনী, নানা রকম পিশাচ, তারা এসে তান্ত্রিক, তারা এসে ওকে স্বপ্ন দিত, নানা রকম মায়াবিদ্যা, জাদুবিদ্যা সম্পর্কে ওকে অবগত করাতো নীলাবন্তীকে। নীলাবন্তী রাতে সব শুনতো, শুনে সকালবেলা উঠে, প্রথম থেকেই নীলাবন্তীর অভ্যাস ছিল একটা লিপিকাতে এগুলোকে লিপিবদ্ধ করা। সে যে পশুদের ভাষা জানতো, পশুরা কী কথা বলছে জানতো, সেটাও সে লিপিবদ্ধ করতো একটা কাগজে। তো সেরকমই রাতে যখন সবাই এসে বলতো তাকে নানা রকম কথা, জাদুবিদ্যা, মন্ত্রবিদ্যা, নানা রকম জীবনে চলার যে অলৌকিক জিনিসগুলো না, সেইগুলো অলৌকিক, যেগুলো বাস্তব নয়, আমরা দেখতে পাই না সহজে, সেরকম কিছু অলৌকিক কাহিনী তাকে ওই আত্মারা এসে বলে যেত। সে কী করতো, সকালবেলা উঠে সেগুলোকে সব লিপিবদ্ধ করতো, যে লিপিবদ্ধ করতো সমানেই। তো এরকম করতে করতে আস্তে আস্তে নীলাবন্তী বড় হয়, তার আরও বেশি ক্ষমতা বাড়ে এইসব ব্যাপারে। যত বড় হতে থাকে তত সে সমস্ত জগৎ সম্পর্কে এমন একটা জ্ঞান আহরণ করে, এমন একটা জ্ঞান অর্জন করে যে কোনো সাধারণ মানুষ তার ধারে কাছেও ঘেঁচতে পারবে না সেই জ্ঞানের। তখন ওর বাবা আয়ুর্বেদাচার্য ভাবলো যে এ মেয়েকে তো সাধারণভাবে রাখাই যাবে না, এ তো দিনে দিনে এরকম হচ্ছে। তো একদিন আয়ুর্বেদাচার্য মনে করলো যে কি করা যায়, কিন্তু একে নিয়ে তো কারোর সাথে আলোচনাও করা যাবে না, যার সাথে আলোচনা করবো সে আমাকে কি বলবে। তো বাবা খুব চিন্তায় পড়লো মেয়েকে নিয়ে। এই সময় মেয়ে একদিন আস্তে আস্তে করে রাতে বেরোতে শুরু করলো, মেয়ে রাতে আর বাড়িতে থাকতো না, রাতেও বেরোতে শুরু করলো। এরকমভাবে রাতে বেরিয়ে নানা রকম জায়গায় গিয়ে যজ্ঞ করা, সমস্ত প্রাণীদের বলি দিয়ে সেখানে বসে তন্ত্রবিদ্যা সাধনা করা, যা যা ও শিখতো সেগুলো সব ও আস্তে আস্তে চেষ্টা করলো সেগুলোকে দেখার, নিজে করে দেখার যে সত্যি এগুলো হচ্ছে কিনা। তো এক সময় ও সব কিছু বিদ্যা রপ্ত করে ফেললো এবং যা যা বিদ্যা ও রপ্ত করলো সেই বিদ্যাগুলো সমস্ত ওই পাণ্ডুলিপিটাতে লিখে রাখলো।
লিপিবদ্ধ করে রাখলো সমস্ত কিছু। তো একদিন এই সময়, এর মধ্যে একদিন, তখনও বেশ বড় হয়ে গেছে নীলাবন্তী, সেই সময় একদিন স্বপ্ন দেখলো একটা খুব সুন্দর পুণ্যাত্মা কেউ এসে ওকে বলছে, নীলাবন্তীকে, যে তুমি এই দেশেরই, এই পৃথিবীর কেউ নয়, এই দুনিয়ার তুমি কেউ নয়, তুমি অন্য দুনিয়ার, তুমি এক যক্ষিণী, তুমি অভিশপ্ত হয়ে এখানে জন্মগ্রহণ করেছো, তুমি একজন যক্ষিণী, সেই জন্য তুমি এখানে থাকতে পারছো না, তোমাদের এই সব কিছু তোমার অসহ্য লাগছে। তখন বললো, আমি তোমাকে বাঁচার পথ বলে দিতে পারি, তুমি কিভাবে বাঁচতে পারো। তো বলাতে শুনলো সব কিছু। তখন ওর মনে হলো যে না, সত্যি তো আমি এই দুনিয়া থাকবো না। একটা নির্দিষ্ট দিন বলে দিল যে সেই দিন তোমার কাছে আগত, সেই দিনে তুমি রাত্রিবেলা বেরিয়ে দেখবে একটা নদী আছে, সেই নদীর কাছে যাবে, দেখবে একটা নৌকা ভেসে আসছে, সেই নৌকাটার উপরে একটা মৃতদেহ শায়িত থাকবে, তার গলায় একটা কবচ থাকবে, তোমাকে সেই নৌকাটা দাঁড় করিয়ে সেই মৃতদেহের কবচটা খুলে নিতে হবে, নিয়ে যে নৌকা চালাচ্ছিল তার হাতে দিতে হবে, তাহলেই তুমি তোমার যক্ষিণী লোকে পৌঁছে যাবে। তো যেই শুনলো, ও ভাবলো যে খুব ভালো কাজ এটা, তো কী করে করা যায়। তখন ও সংসারের মায়ের বন্ধন থেকে মুক্ত হয়ে গেল নিজে। ওর বাবার কথা আর মনে থাকলো না। ও রাস্তায় হাঁটতে শুরু করলো রাত্রিবেলা বেরিয়ে, যে সেই যে অজানা পথ, একটা বটবৃক্ষ বলেছিল, সেই বৃক্ষের ধারেও যেতে শুরু করলো, কিন্তু ও পেলো না সেইটা খুঁজে। তো যখন পেলো না, তখন রাস্তা দিয়ে একজন আসছিল, তাকে জিজ্ঞাসা করলো যে আমি এরকম একটা গ্রামে যেতে চাই, একটা বটবৃক্ষ আছে, তার খোঁজ যদি আপনি দিতে পারেন। তো সে বললো, হ্যাঁ আমি দিতে পারি, কিন্তু আমাকে তার পরিবর্তে বিয়ে করতে হবে। তো নীলাবন্তী জানে আমার কাছে বিয়েটা কোনো ব্যাপার না, আমি তো অন্য লোকের। তো বললো, ঠিক আছে আমি বিয়ে করবো, কিন্তু একটাই শর্ত, আমাকে রাতে আমি বাড়িতে থাকবো না, আমি তোমার সাথে কোনোদিন রাত্রি যাপন করবো না। সেই শুনে ব্যবসায়ী এতই ওর প্রেমে মত্ত হয়ে গেছিলো, সেটাও মেনে নিয়ে বললো ঠিক আছে তাই হবে, বলে বাড়ি চলে গেল, বিবাহিত জীবন শুরু করলো। কিন্তু নীলাবন্তী তো বিবাহিত জীবন শুরু করার মেয়ে নয়, সে তো অন্য জগতের। সে সেই পুণ্য লগ্নটার অপেক্ষা করতে লাগলো, যে পুণ্য লগ্নে সেই মরদেহটা নৌকায় করে ভেসে আসবে, আর ও কবচটা খুলে যে মাঝি তার হাতে দেবে, তাহলে ও যক্ষলোকে যেতে পারবে, ওর বাবা মার সাথে ওর দেখা হবে, ওর যে দুনিয়া সেটাও লাভ করবে। তো ও সবসময় সঙ্গে ওই পাণ্ডুলিপিটা রাখতো, যেটা ও সব লিপিবদ্ধ করতো, তো সেটা রাখলো। তো ওর বরের খুব সন্দেহ হলো যে প্রতিদিন রাত্রিবেলাও কোথায় যাবে, বলেছিল যে আমাকে কোনোদিন দেখতে যাবে না, আমি কোথায় যাই, তাহলে সেটাই আমাদের জীবনের শেষ দিন হবে। কিন্তু বর বেশি দিন সন্দেহটা ধরে রাখতে পারলো না, একদিন ও যেতে শুরু করলো ওর পিছু গিয়ে অনেক কিছুই প্রতিদিন দেখেও অনেক কিছুই দেখলো, কিন্তু বিশ্বাস করতে পারছিল না যেটা কি সত্যি। তারপরে একদিন যেদিনকে ওর পূর্ণ লগ্নটা এলো, মৃতদেহটা আসবে, সেদিনকে মৃতদেহ এলো। ও মৃতদেহের কাছে গিয়ে কবচটা খোলার চেষ্টা করলো গলার, কিন্তু কিছুতেই খুলতে পারলো না কবচটা, এতই শক্ত করে বাঁধানো আছে, কবচটাও খুলতে পারলো না বলে তখন ও কী করলো, যে মুখ দিয়ে দাঁত দিয়ে চেষ্টা করলো কবচটাকে খোলার। তো দাঁত দিয়ে যখন কবচটা খোলার চেষ্টা করলো, তখন ওর যে বর, তার সাথে আরও অনেক মানুষ সেদিনকে ওর সাথে এসেছিলো, তারা ভেবেছিল যে ও বোধহয় কোনো মৃতদেহের মাংস খাচ্ছে, যেহেতু ও নিচু হয়ে কবচটা খোলার চেষ্টা করছিল দাঁত দিয়ে। ওরা সবাই ভুল বুঝলো, সবাই ওকে মারলো অনেক। তো মারার পর তখন নীলাবন্তী খুব রেগে গেল, রেগে গিয়ে যে ওর যে কাজটা সেটা ওকে করতে দিল না। ওর আজকে যক্ষিণী দুনিয়ায় চলে যাওয়ার কথা ছিল, ওর নিজের মা বাবা, নিজের দুনিয়ার সাথে ওর দেখা করার কথা ছিল, সেখানে ও যেতে পারলো না। সেই জন্যে ও খুব রেগে গেল, গিয়ে ওই নীলাবন্তী গ্রন্থটাকে ছুঁড়ে ফেললো, চার পাতাগুলো সব দিকে হয়ে গেল, ছড়িয়ে পড়লো। তখন ওর যে বর, সে নীলাবন্তী গ্রন্থটা জানতো, যে ওই গ্রন্থের সব কিছু লেখা আছে, সেই গ্রন্থটা সে তখন চারদিক থেকে কুড়িয়ে এক জায়গায় করার চেষ্টা করে বললো যে এই গ্রন্থটা আমি পড়বো, তাহলেই আমি তোমার মতো সমস্ত জ্ঞান পাবো। তখন নীলাবন্তী অভিশাপ দিল যে এই গ্রন্থ আজ থেকে যে পড়বে, সে যে অর্ধেক পড়বে সে পাগল হয়ে যাবে, আর যে পুরো পড়বে তার মৃত্যু অনিবার্য। হ্যাঁ, তবে যদি কেউ লোভ ছাড়া কোনো রকম জ্ঞান আহরণ করার জন্য শুধুমাত্র পড়ে, কোনো রকম ক্ষমতা পাওয়ার জন্য নয়, কোনো রকম অপব্যবহার না করে, তাহলে যদি সে এরকম মনস্কামনা নিয়ে যদি কেউ এই বই পড়ে, তাহলে তার কোনো অসুবিধে হবে না। এই বলে নীলাবন্তী ওই জঙ্গলের মধ্যে কোথায় হারিয়ে গেল। কথিত আছে নীলাবন্তী সেই জঙ্গলে উত্তরপ্রদেশের আজও ঘুরছে, নীলাবন্তীর আত্মা মুক্তি পায়নি, কারণ সেটাই তার পূর্ণ লগ্ন ছিল। তো এই হচ্ছে নীলাবন্তী গ্রন্থের মূল মর্ম। সংক্ষেপে বললাম যে নীলাবন্তী গ্রন্থ কেন মানুষ পড়তে পারে না, কেন মানুষ পড়লে পাগল হয়ে যায়, আর কেন মানুষ পুরোটা পড়লে মারা যায়। কারণ কোনো মানুষের পক্ষে সম্ভব না সাপের জীবন ধারণ করে, কি করে কোনো মানুষ কি করে নিজের মন্ত্র বলে সে স্বর্গে যেতে পারে,
যক্ষিণীদের কাছে যেতে পারে, সমস্ত কিছু চলাকলা যা যা মায়া বিদ্যায় আছে, জাদুবিদ্যায় আছে, সেগুলো সব কিছু সে করতে পারবে। 1 সেকেন্ডও লাগবে না তার এই মায়াবন্তী নীলাবন্তী গ্রন্থ পড়লে। তো এই গ্রন্থে এত কিছুই আছে যার জন্য ব্রিটিশ সরকার এটাকে ব্যান করে দিয়েছিল। আর স্বামীজির কথা বলছিলাম, কথিত আছে স্বামীজি এই গ্রন্থটা পড়ার চেষ্টা করেছিল এই জন্য যে এই গ্রন্থটাকে সুন্দর করে সহজ ভাষায় বাংলায় অনুবাদ করবে। তার সাথে এও কথিত আছে স্বামীজি এই গ্রন্থ পড়ে শেষ করার পরেই স্বামীজির মৃত্যু হয়। আমি জানি না কতটা সত্যি, কিন্তু কথিত আছে নীলাবন্তী গ্রন্থে ব্যাপারে যে স্বামীজি এই গ্রন্থ পড়েই মারা যায়। এই গ্রন্থ শেষ করার পরেই স্বামীজির মৃত্যু হয় এবং আকস্মিক মৃত্যু হয়। স্বামীজি যবে থেকে এই গ্রন্থ পড়তে শুরু করেছিল তবে থেকেই স্বামীজির অসুবিধা হচ্ছিল, শরীরে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিল এবং যেদিনকে মৃত্যু হয় সেদিনকে এই গ্রন্থ শেষ করেছিল, তবে সেই জন্যই তার মৃত্যু হয়। তো এখনও কিছু নীলাবন্তী গ্রন্থর কিছু অধ্যায়, পুরোটা নয়, কিছু অধ্যায় মহারাষ্ট্রের কোনো এক গ্রামে, আমি নাম জানি কিন্তু আমি বলবো না মহারাষ্ট্রের গ্রামটার কথা, সেই গ্রামে এখনও পর্যন্ত সেটাকে রাখা আছে, খুব সুন্দরভাবে সেটাকে রাখা আছে, যাতে জানা যায় যে এরকম গ্রন্থ সত্যিই ছিল। সত্যতা প্রমাণ করার জন্য কিছু অংশ, কিছু অধ্যায় ওখানে এখনও রাখা আছে। তো আমি জানি না আপনাদের আমার আজকের ভিডিও কেমন লাগলো, একটু লেন্দি হয়ে গেল, কিন্তু আজকের ভিডিও কেমন লাগলো জানাতে ভুলবেন না। নমস্কার।